দেশে এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে যারা চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল এবং আমার ডানে রয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সরকার ইতিমধ্যেই 3 মাস বা 90 ডেজ অতিক্রম করলো, যদিও অন্য সরকারগুলো অনেক সময় তাদের হানিমুন পিরিয়ড হিসেবে 100 ডেজ বা কখনো 3 মাস 90 ডেজ ঠিক করে থাকে। বর্তমান সরকারের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে তারা 6 মাসকে প্রথম 6 মাসকে 180 ডেজ টার্গেট করেছেন। তারপরও আমরা 3 মাস নিঃসন্দেহে খুব বেশি সময় নয়, আবার সূচনাটা বুঝবার জন্য খুব একটা কম সময়ও নয়। সো কেমন গেল এই 3 মাস বর্তমান সরকারের শাসন আমলে, সেটা একটু আপনাদের কাছ থেকে সূচনায় বুঝতে চাই। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল। জি, ধন্যবাদ আপনাকে এবং আমাদের সহ আলোচক এবং সম্মানিত চ্যানেল আই তৃতীয় মাত্রার দর্শক শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আসলে আমরা বেসিক্যালি যদি 3টা মাস দৌড়ি কোনো একটা সরকারের জন্যে, নতুন একটা সরকারের জন্য, এটা নর্মালি যদি কোনো একটা সরকার বদল হয় সেক্ষেত্রে 3টা মাস কোয়াইট গুড টাইম। যে স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে যদি কোনো একটা নতুন সরকার আসে, এক নির্বাচিত সরকার থেকে আরেক নির্বাচিত সরকার, আমি যদি আমরা এমন একটা পর্যায়ে কিন্তু দায়িত্ব নিয়েছি যখন ফ্যাসিস্টকে বিতাড়িত করতে হয়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে দেশের ভিতরে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়েছে, পুলিশের অনেকেই চাকরি ছেড়ে চলে গেছে, দেশের একটা খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিলেন এবং তারপরে দেশটাকে একটা সুস্থতায় ফিরিয়ে নিয়ে এসে সে নির্বাচন দেওয়া এমন একটা সময় যে সময় নাকি অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা রেমিটেন্সের উপর দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা এটা বলতে পারি যে ইম্পোর্ট এক্সপোর্ট কিন্তু টোটালি নাই, কারণ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো কিন্তু তেমন ব্যবসা করতে পারছে না, সবই বন্ধ হয়ে গেছে। প্রায় 50 লক্ষেরও বেশি শ্রমিক কিন্তু বেকার হয়ে গেছে এবং অনেক বড় বড় যারা পদধারী ডিগ্রিধারী তারও বেকার। কিন্তু সেই পর্যায়ে কিন্তু আজকে নির্বাচনের পর কিন্তু সরকার দায়িত্ব নিয়েছেন। সেক্ষেত্রে 3 মাস খুব একটা বড় পিরিয়ড না। 6 মান্থ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিয়েছেন এবং 6 মান্থের ভিতরে উনি একটা কিছু দেখাবেন। তবে 3 মাসের ভিতরে আমরা যা কিছু দেখছি, আমার বলে যে মর্নিং শোজ দ্য ডে, তাহলে আমি বলতে পারি যে আমাদের প্রথমেই যে একটা বড় বাধা এসেছিল, যেটা কিনা 28শে ফেব্রুয়ারির পর থেকে আমরা দেখছিলাম, যেটা ইরানের সাথে আমেরিকার যুদ্ধ শুরু হলো। আমরা তখন যে একটা পরিবেশ দেখেছিলাম, সেখান থেকে যে এনার্জি ক্রাইসিস, পাশাপাশি অর্থনৈতিক মন্দা, ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ, শিপ যেতে পারে না, হরমুজ প্রণালী টোটালি বন্ধ হয়ে যাচ্ছে, একটা কিন্তু বিরাট একটা চাপের মুখে ছিল সরকার। তবে আমি বিশেষ করে আমি খুব খুশি হয়েছিলাম এই কারণে, একজন বিজনেসম্যান হিসাবে, যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যদি একটা সরকার ট্যাকেল দিতে পারে, তাহলে মনে রাখতে হবে সে ভবিষ্যতে সে তাকে এমনভাবে সাজিয়ে তুলবে যে সে কিন্তু পারবে, ভালো করতে পারবে। আসলে এই ক্রিটিক্যাল সিচুয়েশনটাকে, ক্রিটিক্যাল ক্রাইসিস ম্যানেজমেন্টে সরকার কিন্তু সফল হয়েছে। আপনি দেখেন, যখনই একটু দাম বাড়ায় দেওয়া হলো, এছাড়া যখন নাকি বিরোধী দলের একটা টিম নিয়ে, আমাদের একটা টিম গঠন করা হলো, একটা কমিটি গঠন করা হলো, কিছুদিন পরে দেখা যায় যে লাইনে আর কোনো লোক থাকে না। তা আমরা যেটা সাসপেক্ট করেছিলাম যে অনেকে দেখা গেছে যে হয়তো বা প্যানিক হওয়ার পরে ওয়েল এইভাবে স্টক করার জন্য একটা সিস্টেমে চলে গেছিলো, দেশের মানুষ প্যানিক হয়েছিল, সেটা একটা বড় ব্যাপার হয়ে গেছিলো। তা যাই হোক, এখান থেকে সরকার যে সুন্দরভাবে আবার একটা সুস্থতার পরিবেশে নিয়ে আসতে পেরেছে এবং সেই ক্রাইসিস ম্যানেজমেন্টটা সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। পাশাপাশি আপনি মনে করেন দেশের সর্বত্র কিন্তু মব সৃষ্টি করার জন্য মানুষের মধ্যে একটা মানসিকতা থাকে এবং আস্তে আস্তে কিন্তু মব ক্রাইসিসটাকে কমে গেছে এবং আমরা দেখেছি এর ভিতরে কিছু কিছু মব হয়েছে, কিন্তু এখন এমন একটা সুর আসতেছে আস্তে আস্তে, নো মোর মব জাস্টিস, এনিথিং ইউ নিড টু নো অর ইউ নিড টু গো এট দ্য জাস্টিস, ইউ জাস্ট গো ফর দ্য লফুলি অ্যাকশন। তো এই যে একটা প্রসেস, সেই প্রসেসে দেশকে ফিরিয়ে নিয়ে আসা, পাশাপাশি প্রত্যেকটা সিস্টেমে ফিরিয়ে নিয়ে আসা, আইনগতভাবে সবাইকে একটা সুস্থধারার জীবনে নিয়ে আসা, সেক্ষেত্রে সরকার কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর প্রক্রিয়া নিয়ে আসছে। এছাড়া আপনি যদি বলেন যে সাধারণ মানুষের জন্য কিছু করা, গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করা বা গ্রামীণ প্রান্তিক মানুষের জন্য উপকার করা, সেই জন্য আপনি দেখেন এই যে মসজিদ মাদ্রাসার যে ধরনের প্রণোদনা দিচ্ছেন, কৃষককে যে প্রণোদনা দিচ্ছেন, তারপরে
আমাদের যে Not only মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন মন্দির মন্দির এই যে জিনিসগুলো বেসিক্যালি আমি বলছি কেন, এই জিনিসগুলো খবর আমরা কি পেতাম না আগে, আমরা কি জানতামই না বিশেষ আমলে কোথায় হচ্ছে এগুলো। এই কিছুদিন আগে 50 লক্ষ টাকার প্রণোদনা প্রাইম মিনিস্টার দপ্তর থেকে এসেছে, আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব করে করে সেটা বিতরণ করে দিচ্ছি। এই যে একটা কথা আছে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন অর ম্যান বিহাইন্ড দ্য পোস্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তা আমাদের প্রধানমন্ত্রী এমন একজন লোক, এমন একটা দায়িত্বশীল লোক, এবং মাননীয় প্রধানমন্ত্রী এমনভাবে দেশ চালাচ্ছেন, আমাদেরকেও সেভাবে উনি পরিচালনা করছেন। ইভেন আপনি শুনে আশ্চর্য হবেন, এই শুক্র শনি কোথায় কাটাচ্ছেন সেই খবরটা উনি নিয়েছেন, কিন্তু উনি কিন্তু কল দিয়ে, ওনার লোক দিয়ে কল দিয়ে কিন্তু প্রত্যেকটা এমপিকে কাছে খবর নিয়েছেন ওনারা এই শুক্র শনি কোথায় কাটিয়েছেন। তার মানে কি উনি নিজেও খাটছেন, আমাদেরকে খাটাচ্ছেন, আমাদেরকে তৈরি করছেন সেভাবে। উনি যে একটা স্বপ্ন দেখেছেন যে ওনার একটা প্ল্যান আছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেই প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে উনি এগিয়ে গিয়ে একটা সুন্দর ভিশনে, সুন্দর স্বপ্নে বাংলাদেশকে পৌঁছাবেন। এই যে একটা চিন্তা চেতনা, 17 বছরের লালিত একটা স্বপ্ন, সেই স্বপ্নটা নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন। আর সেই জন্যে উনি এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করে সুন্দর করে কিন্তু সব কিছু আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে যাচ্ছেন। আপনি আশ্চর্য হবেন এখানে যে ছোটদের জন্য ফুটবল খেলা, মানে নতুন করে স্পোর্টস কি সারা জাগিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। প্রাইমারি স্কুলের মধ্যে তার ইন্টার ইউনিয়ন, তারপর আবার 14 বছর বয়সী তাদের খেলা, তারপর আবার হাই স্কুলের খেলা, এভাবে থানায় থানায় খেলা। আমি দুটো খেলাতে আমার রায়পুরা ইউনিয়ন, রায়পুরা থানা জয়লাভ করেছে। নতুন স্পোর্টসও জেলার মধ্যে প্রথম হয়েছে, এবং প্রাইমারি স্কুলও জেলার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এখন তারা যাবে ইন্টার ডিস্ট্রিক্ট খেলার জন্য। আমি খুবই অনুপ্রাণিত ওই জন্য যে উনি যে স্বপ্ন দেখাচ্ছেন যে এখান থেকে ফুটবলার তৈরি করবেন আগামী দিনের জন্য। তার মানে ওনার স্বপ্ন কোন জায়গায়, যে আমি চাচ্ছি ফুটবল একাডেমি করতে, আমি চাচ্ছি লিভারপুলের আলোকে একটা ফুটবল একাডেমি বাংলাদেশে করতে, ইন্টারন্যাশনাল ফুটবল একাডেমি করব। কেন করব? এই যে খুদে ফুটবলারদেরকে তৈরি করে নিয়ে আসার জন্য। ওনার স্বপ্ন সেরকমই, একটা একাডেমি করতে হবে বাংলাদেশে। কাজে ছোটো কাল থেকে সবাইকে তৈরি করে করে আগামী দিন বাংলাদেশ যাতে বিশ্বকাপে ঢুকতে পারে ফুটবলে। এই যে স্বপ্ন, ওনার প্রত্যেকটা সেক্টর একটা একটা স্বপ্ন আছে ওনার, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য উনি এগিয়ে যাচ্ছেন। আমি মনে করি উনি সবচেয়ে বেশি সফল হবেন ইনশাআল্লাহ। বেশার শামীম হায়দার, কেমন দেখছেন, কেমন দেখলেন? আপনাকে ধন্যবাদ। চ্যানেলের দর্শক শ্রোতাদের আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা এইভাবে দেখা উচিত যে 3 মাস এই সরকার ক্ষমতায় আসার পরে পরে ইরান মার্কিন যুদ্ধ শুরু হলো, সাথে ইসরায়েল। সেই বাস্তবতায় এটা কিন্তু 3 মাস যদি বলেন, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। বিগত 2 মাস 2.5 মাসে এই সরকারের জন্য একটা অনেক বড় ধরনের চ্যালেঞ্জ। এখন এই সরকার সেটা কিভাবে নেবে? এই সরকার যদি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হয়, বাংলাদেশের মানুষ ভালো থাকবে, আমাদের অর্থনীতি ভালো থাকবে, রাজনীতির স্থিতিশীলতা আমরা যেটা বলি একটা কাঙ্ক্ষিত মাত্রায় থাকবে, সামাজিক যেই মেলবন্ধন, সমাজের মধ্যে সুস্থিরতা থাকা, সুস্থ স্বাভাবিক পরিবেশ বিরাজিত থাকা, সেটা অনেক সহায়ক হবে। পারিবারিক পরিমণ্ডলে যে একটু স্বস্তি, একটু খেতে পারা, শান্তিতে ঘুমাতে পারা, সেটা সহায়ক হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতায় ফিরে যেতে আরও বেশি সহায়ক হবে। যদি এই চ্যালেঞ্জটা, এই পরিস্থিতিটা সরকার মোকাবেলা করতে না পারে, তাহলে আমরা যেটা দেখছি জেস্চার প্রধানমন্ত্রী, আমরা স্বাগত জানাই। এই ছোট্ট ছোট্ট উদ্যোগ যেটা বকুল ভাই বললেন, ঠিক আছে, কিন্তু দিন শেষে মানুষ যেটা চায় সেটা হলো একটা সুষম অর্থনীতি, আপনার একটা নিশ্চিত পরিবেশ, নিশ্চিত কর্মসংস্থান, আপনি নিরাপদে ঘরে ফিরে যাবেন, আপনার সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদে যাবে, নিরাপদে ফিরে আসবে। যত রাতেই আপনি আপনার বাসগৃহে, বাসস্থানে ফিরেন, আপনি নিরাপদে আসবেন, রাস্তায় কোনো ছিনতাইকারী, রাহাজানিকারীর হাতে আপনি আক্রান্ত হবেন না। আপনার রাজনৈতিক পরিবেশ সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ঘৃণার রাজনীতি থাকবে না, অস্থিরতার রাজনীতি থাকবে না, ট্যাগিংয়ের রাজনীতি থাকবে না। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার সরকার সঠিকভাবে কাজ করে যাচ্ছে। দিন শেষে মানুষ এইটাই চায়। আর বিগত 15 বছর, 16 বছর, 16.5 বছর যদি বলেন যে মানুষ রাজনীতির প্রতি এত বীতস্পৃহ হয়েছে, এখন এই সরকার বা চলমান সরকার বা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সকলের, যারা দায়িত্বশীল মহল, সকলের একেবারে নৈতিক রাজনৈতিক দায়িত্ব হচ্ছে
জনজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সুস্থ স্বাভাবিক রাজনীতির চর্চা বিকাশমান রাখা, গণতন্ত্রের ধারা বিকাশমান রাখা, এইটাই হচ্ছে এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমরা যেটা দেখছি, সংসদীয় গণতন্ত্রের ধারা আবার চালু হয়েছে। সংসদ কিন্তু মানুষের সুখ দুঃখের আলোচনা, সুখ দুঃখ নিরসনের, দুঃখ নিরসনের সূতিকাগার হওয়ার কথা। দেশের 18 কোটি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির এগিয়ে যাওয়ার স্বার্থে এবং বিদ্যমান ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশকে নিরাপদ রাখা, দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখা, তার সমস্ত কিছু নির্ধারণ হওয়া উচিত জাতীয় সংসদে। সংসদের তো মাত্র আমরা 1 মাস সেশন দেখলাম, সেখানে কি আপনি হতাশ হয়েছেন না আশাবাদী? আমি হতাশ আশাবাদী কোনোটাই বলবো না, কিন্তু সংসদে যেটা আমাদের মানুষ চায়, আপনিও চান, আমরাও চাই, যে সংসদ হবে দেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, কল্যাণের পাদপীঠ এবং সুস্থ গণতন্ত্র, বিকাশমান গণতন্ত্রের পাদপীঠ হবে জাতীয় সংসদ। এটাই জনগণ প্রত্যাশা করে। এবং সেইটা যদি যারা দায়িত্বশীল মহল, সরকারি দল, বিরোধী দল এবং ক্ষমতার অংশীদার যারা স্টেক হোল্ডার, তারা যদি এটা করতে পারেন, তাহলে দেশ এগিয়ে যাবে। মানুষের মধ্যে যেই আশাবাদ তৈরি হয়েছে, তারা আশান্বিত হবে। নতুবা তারা যদি আবার হতাশাগ্রস্ত হয়ে যায়, তাহলে কি হবে এটা আমরা সবাই বুঝতে পারি। সেই নাথিং কনক্রিট, মানে বলা যাচ্ছে না যে এইখানে সরকার সফল হয়েছে বা এইখানে ব্যর্থ হয়েছে, বা এখানে লক্ষণ ভালো, এখানে লক্ষণ ভালো না। আমার মনে হয় যে এই বিষয়গুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয়গুলো আমি বললাম, এটা করতে পারলেই সবচাইতে ভালো হবে। তো মিস্টার জি ধন্যবাদ। আসলে বকুল, উনি একটা জিনিস খুব সুন্দর বলেছেন এখানে, যে আসলে সংসদটা হবে সুশাসনের কেন্দ্রবিন্দু, সংসদ হবে মানুষের আস্থার কেন্দ্রবিন্দু, সংসদ হবে মানুষের আশা ভরসার স্থল। সংসদ থেকে যেগুলো জিনিসগুলো আসবে, মানে আমরা যেটা বুঝি যে সেটা সংসদ হচ্ছে দেশের পলিসি তৈরি করবে এবং দেশ কোন পথে যাবে এবং আর একই সঙ্গে রাইট ট্র্যাকে আছে কিনা সবকিছু, সেটাও নজরদারির মধ্যে রাখা হচ্ছে সংসদের দায়িত্ব। না, সেই জন্য এখানে মনে করেন সংসদে কিন্তু আমরা যারা সরকার দলীয় আছি, আমরা কিন্তু নিজেরাই প্রাইম মিনিস্টার বা সংসদ নেতা যে আছেন, ওনাকে কিন্তু প্রতি বুধবার ওনাকে কিন্তু জবাবদিহিতা করতে হয়। প্রতি বুধবার কিন্তু উনি আমাদের সকল প্রশ্নের জবাব দেন, সপ্তাহে যা জমা হয়, এবং প্রত্যেকটা মিনিস্টার কিন্তু তাকে জবাব দিতে হয়, প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাব দিতে হয়। তার চেয়ে আরও ইন্টারেস্টিং হলো, এই মিটিংটা সংসদীয় প্রোগ্রাম চলার আগে একদিন আমরা সরকার দলীয়রা কিন্তু বসি, সংসদীয় দলের সরকার দলীয় আমরা বসে কিন্তু আমরা প্রাইম মিনিস্টারের কাছ থেকে, সংসদ নেতার কাছ থেকে, পাশাপাশি আমাদের চিফ হুইপ আছেন, আমাদের গাইডলাইন দিচ্ছেন ওনারা। পাশাপাশি আরেকটা জিনিস হলো, আমাদের কিন্তু ওনারা ট্রেনিং দিচ্ছেন। ওনারা পার্লামেন্টারিয়ান গঠন করার জন্য, পার্লামেন্টারিয়ান তৈরি করার জন্য, যে সংসদে পার্লামেন্টারিয়ান তৈরি করতে হবে আমাদেরকে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, সংসদের স্বপ্ন, যে আমরা চাই, সেজন্য উনি 50 জনকে সিলেক্ট করেছেন এবং ক্লাস হয় কিন্তু ভেরি ইন্টারেস্টিং। এটা জীবনে কখনো ছিল না আগে। মানে 200-250 থেকে 50 জনকে নিয়ে কিন্তু ক্লাস একটা হয়েছে, আবার ক্লাস হবে এবং মাঝে মাঝে ক্লাস হয়। এবং এটা কি এই 50 জন না ভেঙে ভেঙে 50 শুধু 50 জন, উনি 50 জনকে নিয়েছেন, নিয়ে কিন্তু মাঝে মাঝে ক্লাস হচ্ছে। কারা নিচ্ছেন ক্লাস? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এবং আরো যারা উপদেষ্টা আছেন ওনারা থাকেন। মানে এই ধরনের পলিসি একটা সংসদকে প্রাণবন্ত করার জন্য, এবং আমাদেরকে, আমিও আছি ওই টিমের মধ্যে, আমাদেরকে শিক্ষণীয় অনেক কিছু আছে, মানে রেজুলেশন, সংবিধান সংশোধনী, সংবিধান কীভাবে চলবে বা কার্যবিধি কীভাবে, সমস্ত কিছুতে, এবং উত্তর দেওয়া নেওয়া। প্রথম দিন তো আমাদের সমস্ত কিছু উনি কিন্তু গাইডলাইন দিয়েছেন। এরপরে কিন্তু দেখেন যে জিনিসটা বললাম, যে পার্লামেন্টের মিনিস্টাররা কিন্তু উত্তর দিচ্ছেন, আমাদের প্রশ্নের উত্তরও দিচ্ছেন, শুধু বিরোধী দলের উত্তর দিচ্ছেন না। এখানে কিন্তু আবার এই 15 দিন পর কিন্তু এই মিনিস্টাররা কিন্তু দিতে হবে, কারণ আপনারা তো বেসরকারি সদস্য, মিনিস্টাররা তো সরকারি সদস্য। আবার কিন্তু পার্লামেন্টের বোর্ড যেটা হয়, আমাদের যে সরকার দলীয় যে সংসদীয় টিম যে আবার মিটিং যখন করি আমরা 15 দিন পর, ওইখানে কিন্তু আমরা আবার তাদেরকে ধরি, এই মিনিস্টারদেরকে কিন্তু আমরা ধরছি। মন্ত্রীরা কিন্তু আমাদেরকে, আমাদের ইনহাউস মিটিং যেটা হয়, সেই ওনাদের কিন্তু জবাব দিতে হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে দাঁড় করিয়ে, এবং আমরা বলতে থাকি একটা পর একটা কোশ্চেন, ওনার উত্তর দিতে থাকেন। এই যে একটা চর্চা, ইন্টারনাল একটা লার্নিং সেশন, যেটা কিনা আমাদের জবাবদিহিতা, আমাদের মন্ত্রীদেরকে আমাদের কাছে জবাবদিহি করতে হবে আগে,
পার্লামেন্টে যাওয়ার আগে আমাদেরকে জবাব দিতে হয় যে এই 15 দিনে কি করলেন বা কি হবে, ভবিষ্যৎ কি করতে হবে। এটা কিন্তু আপনার লার্নিং সেশনের বাইরে, কিন্তু এটা কিন্তু লার্নিং সেশন কিন্তু আরেকটা আলাদা। এমনিতে আমাদের সমস্ত পার্লামেন্টারিয়ান যারা আছেন সবাইকে নিয়ে কিন্তু যখন বসা হয় তখন কিন্তু মিনিস্টারদেরকে আনসার দিতে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের, প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে, যে দেশের জন্য কি করছেন, কোথায় কি করছেন, কি করা উচিত, আমরা কি চাই, আমাদের ওপিনিয়নটা কি। এটা একটা সেশন। কাজে এই যে পরিবর্তনগুলো আনছেন উনি, মাননীয় প্রধানমন্ত্রী, এবং ওনার যে চাওয়া পাওয়া, সংসদীয় কার্যক্রমে বা সংসদীয় রাজনীতিতে সংসদীয় স্থায়ী কমিটি বা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো এটা তো এখনো পর্যন্ত গঠিত হয়নি, কোনো ধারণা আছে কবে নাগাদ? না, এটা হয়ে যাবে, কারণ আমাদের একটা বিরাট অংশ যে মহিলা এমপি, কারণ হয়তোবা ওনাদের কেউ হয়তোবা ওই পার্লামেন্টের ওই যে সংসদীয় কমিটিতে আসতে পারেন, ওয়াইট করা হচ্ছে এবং আরো স্টাডি করে কাকে কোন জায়গায় দিলে ভালো হয়, কোন মন্ত্রণালয় দিলে ভালো হয়, সেইগুলো নিয়ে ওনারা চিন্তাধারা করছেন এবং একটা সুন্দর একটা ভালো একটা কিছু করবেন আশা রাখি। তো এই জন্য আমি বলি যে যেটা উনি বলছেন যে আমাদের সংসদের উদ্দেশ্য হলো যে দেশের মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন আছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে কোথায় কোন জায়গায় কী ধরনের পরিবর্তন আনতে হবে, কোন জায়গায় কী কী প্রবলেম লুকায়িত আছে সেগুলোকে উদ্ঘাটন করে সেগুলো সমাধানে নিয়ে আসা এবং জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। আপনি দেখবেন এই যে সারাদিন যে আলোচনা হচ্ছে, আলোচনার ভিতর থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন চলে আসতেছে যে জাতির জন্য আমরা কোন কোন জায়গায় আমাদের জবাবদিহিতা আছে। তো যাই হোক, আমি মনে করি আমাদের এই প্রথম সেশনে আমরা দেখেছি যে 131টা যে অধ্যাদেশ, 133টা, সেখানে প্রায় 91টা পাস হয়েছে এত অল্প সময়ে, যেখানে সকালে বিকালে এবং রাত 10টা পর্যন্ত পার্লামেন্ট চলেছে। আমি মনে করি অতি অল্প সময়ে এত বড় একটা সফলতা না, পৃথিবীর ইতিহাসে খুব কম পার্লামেন্টে আছে এই ধরনের কাজ করেছে। কিন্তু উনি দেখা যাচ্ছে শুক্রবারও করেছেন, পার্লামেন্ট শুক্রবারও চালিয়েছেন, আমাদেরকে দুপুরে দাওয়াত দিয়ে খাইয়ে তারপরে আবার পার্লামেন্ট চালিয়েছেন এবং রাত 10টা পর্যন্ত। এই যে একটা ইন্টারেস্ট আছে ওনার, যে দেশে সুন্দর একটা সুশাসন দেওয়ার জন্য, সবাইকে সেবা তৈরি করার জন্য এবং দেশের মানুষকে আশান্বিত করা যে আমরা পারবো, আমি মনে করি এই প্রথম সেশনে উনি এটা দেখাতে পেরেছেন। এবং আগামী বাজেট অধিবেশন যখন আসবে, সেই বাজেট অধিবেশনে যদি আমরা আরও সুন্দর করতে পারি এবং বাজেটটা যদি মানুষের কাছে গ্রহণযোগ্যতা সম্পন্ন হয় এবং আমাদের ঋণের বোঝা কম থাকে এবং সুন্দর একটা সফলতা আসে, আমার মনে করি যে দেশের মানুষ অবশ্যই আমাদেরকে আরও সময় দেবে। আমি চাই যে আমরা সময় নিয়ে আমরা আমাদের সফলতার সেই পাল্লাটা ভারী করতে, তাতে করে দেখা যাবে যে মানুষের আস্থাটা বেড়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই সময় যদি বিএনপি কোনো কারণে ব্যর্থ হয়, তা চালাবেটাকে, এই দেশেই বা চালানোর ক্ষমতা কার আছে, যেখানে কিনা প্রত্যেকটা মানুষ সততার সাথে এবং তাদের সমস্ত কিছু। এইটা যেমন একদিক থেকে পজিটিভ থিঙ্কিং যে আমাদের কি করতে হবে, আবার এটা কিন্তু একটা বিপজ্জনক থিঙ্কিং না হলো যে আমরা ছাড়া কে আছে, সো যেমনি চলে চলুক, আমরা তো না আছি। এই জন্য এই চিন্তাটা আমাদের মধ্যে আসে, কেন জানেন, যে আমরা যদি ব্যর্থ হই তাহলে কিন্তু জাতির ধ্বংস হয়ে যাবে। কারণ জাতির যেই স্বপ্ন নিয়ে বৈষম্যবিরোধী সে আন্দোলন করে রক্ত দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে, আমরা যদি ব্যর্থ হই তাহলে চালাবেটাকে? আমাদের চাইতে বেশি তোকে পারে না, কারণ আমরা যারা এখন আছি মোটামুটি সব দল মিলিয়ে তো এখানে আছি। আমরা তো এই যুদ্ধক্ষেত্র থেকে আসা আমরা সৈনিকরা এখানে এসেছি। এবং আমাদের এই 300 এমপির মধ্যে আপনি 299টাও পাবেন না, 300ই পাবেন মামলাগ্রস্ত, 300 পাবেন ক্ষতিগ্রস্ত, 300 পাবেন শতকল দিতে নির্যাতিত। তাহলে আমরা যদি না পারি পারবেটা কি? তো সেই জন্যে আমরা আমাদের সমস্ত শক্তি, চিন্তা, চেতনা, সততা, ভালোবাসা, মানবতা দিয়ে আমরা চেষ্টা করছি যে আমরা এনিহাও আমাদেরকে পারতে হবে, আমাদেরকে গড়তে হবে আমাদের দেশটাকে। সো মিস্টার শামীম হায়দার, সম্মানিত সংসদ সদস্য যা বললেন তা শুনে আশান্বিত হতে ইচ্ছা করে, কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে। আপনারা তো এর আগে কয়েকবার দেশ আপনারা চালিয়েছেন, সরকারে ছিলেন। আপনি বললেন যে আপনাদের 50 জন সংসদ সদস্য নিয়ে একটা স্পেশাল সেশন হয়, এগুলো কিন্তু জনগণ আশান্বিত হবে, আমরা আশান্বিত হতে চাই। আমার কাছে আপনার একটা প্রশ্ন, যে সেই যে স্পেশাল সেশনগুলো হয় সেখানে কি আপনারা এই প্রশ্ন উত্থাপন করেছেন যারা এবারের বাজেট প্রণয়ন করবে? আমরা জানতে পেরেছি যে 9,30,000 কোটি টাকার বাজেট হবে, শুনতে অনেক ভালো লাগে, উচ্চাভিলাষী বাজেট। তার যেই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা সেটা কত? 6,95,000 কোটি টাকা। বর্তমানে প্রশ্ন করছেন ক্যাপাসিটি কি বা এখন কি হচ্ছে, এটা তো নৈরাশ্যজনক গত কয়েক বছর। আমি নৈরাজ্যের দিকে যেতে চাচ্ছি না, আমি বলছি নৈরাশ্যজনক, হতাশাজনক রাজস্ব আহরণের যে চিত্র আমরা দেখতে পাই। তার মধ্যে নতুন করে যে বাস্তবতা এসেছে সেটা হচ্ছে ইরান মার্কিন যুদ্ধ, সাথে ইসরায়েল।
এই বাস্তবতায় যে এখনো পর্যন্ত যেখানে হরমুজ প্রণালী অবরুদ্ধ, এশিয়া ইউরোপের বাংলাদেশের দেশগুলো জন্য হয়নি এখনো। হ্যাঁ হয় নাই, কিন্তু হতে কতক্ষণ? আমরা তো এরকম স্বয়ং সম্পূর্ণ দেশ না যে আমাদের এখানে হবে না। আমরা এখনো আমরা আমদানি নির্ভর দেশ। আর সততা নিষ্ঠতা নিয়ে তো অনেক প্রশ্ন আছে, সেটা এখানে বলতে চাই না এই স্বল্প পরিসরে। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে বিদ্যমান পরিস্থিতিতে এত বড় একটা বাজেট হবে এবং রাজস্ব খাত থেকে 6,95,000 কোটি টাকা আমাদেরকে আহরণ করতে হবে, কিন্তু আমরা যদি অতীত আহরণের চিত্র দেখি, কোভিড পরবর্তী 6 বছরের অর্থনীতিকে আমরা দেখি, তাহলে আমরা কিন্তু আশান্বিত হতে পারি না। এই বিষয়গুলি আপনারা তুলে ধরেন কি না? 1, 2 নাম্বার, যেই ফসল হানি হচ্ছে অতিবৃষ্টির কারণে, আমরা কালকেও খবর পেলাম, বিশেষ করে হাওর অঞ্চলে, আপনি যদি সিলেটের ওইদিকে ধরেন, আমাদের রাজশাহীর এদিকে উত্তরবঙ্গে ধরেন, উত্তরাঞ্চলে, সেখানে আমরা এমন তথ্য পেয়েছি একেবারে প্রান্তিক পর্যায় থেকে, যে কৃষক চোখের পানি ফেলে ধান পচে গেছে, এবং কিষাণ যারা ধান কাটবে, শ্রমিক, তাদের পারিশ্রমিকটা এত বেশি যে কৃষক হতাশ হয়ে যে এই ধান আমার লাগবে না, ধান পচে গেছে, মাঠে ধান রেখে বাড়িতে চলে যাচ্ছে। এই সময়ে কি করণীয়? এখন আমাদের যে চালের স্টক আছে সেটা দিয়ে হয়তো আমরা চলে যাব, কিন্তু 2 মাস 3 মাস পরে খাদ্য সংকট হবে কি না, এবং যদি হয়, আল্লাহ না করুক, সেটা কিভাবে আপনারা মোকাবেলা করবেন? আপনাদের সেই স্পেশাল সেশনে মাননীয় প্রধানমন্ত্রী বা যারা দায়িত্বশীল মহল আছেন, যারা বাজেট প্রণয়ন করেন, যারা করবেন, তাদেরকে আপনারা এই বিষয়ে কোনো কিছু বলেন কিনা? আর এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা যেভাবে সারা বিশ্বে খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে, বাংলাদেশের বাইরে নয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক, সঠিক জায়গায় আমি প্রশ্ন করেছি। আমার কথা হচ্ছে, এআই নিয়ে আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি না? এটা অবশ্যই জনগণকে আপনার আশান্বিত করতে হবে। কেননা আপনি যেহেতু নরসিংদীর মাননীয় সংসদ সদস্য, আপনি জানেন যে নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সারা বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে যুবকদের মধ্যে হতাশা কোন পর্যায়ে এখন আছে। তারা মাদকের আশ্রয় নিয়ে সে যে বেকার, এবং আগামীতে পড়াশোনা শেষ করে বেকার হতে যাচ্ছে, সেই আতঙ্ক থেকে, সেই অনিশ্চয়তা থেকে সে মাদকে ঝুঁকে যাচ্ছে। সেই বিষয়গুলি নিয়ে আপনাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? আমি যদি আরও সুস্পষ্ট করে বলি যে বেকারত্ব এখন যে পর্যায়ে আছে, এটা নিয়ে আমাদের তরুণ সমাজ 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছেন, সেটা কতটা বাস্তবসম্মত? আমি কিন্তু উত্তর ওনারা দেবেন। হ্যাঁ, কতটা বাস্তবসম্মত এটা কিন্তু আমি যে ধরিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আমাদেরকে কিন্তু আমাদেরকে মানে আমাদের তরুণ সমাজকে, আমাদের যারা পরিবারের অভিভাবক, তাদেরকে কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে হবে। আর একটা কথা বলবো, যে এমনিতেই আমাদের জমি প্রতিনিয়ত কমে যাচ্ছে, আমাদের এত আলু উৎপাদন হয় 1,15,00,000 টন, কৃষি জমির কথা বলছেন, কৃষি জমি, রাইট, 1,15,00,000 টন এইবারও উৎপাদন হয়েছে 2026-এ। আমাদের দেশের চাহিদা আছে 80 থেকে 85 লাখ টন, 40 লক্ষ টন আলু উদ্বৃত্ত থাকবে। আপনি জানেন যে উত্তরবঙ্গ এবং আমাদের ঢাকায়, মধ্য ঢাকায়, বিশেষ করে মুন্সিগঞ্জ সহ, সেইখানে কৃষক তারা কোল্ড স্টোরেজ বা হিমাগারে আলু রাখতে না পেরে বাইরে রেখে পচিয়েছে। তারা যদি পরবর্তী বছরে আলু উৎপাদন না করে, এবং কৃষি অর্থনীতিতে যেই ধরনের একটা ধস নেমে আসার শঙ্কা রয়েছে, আমি বলছি না ধস শুরু, আমরা সেটা চাই না, কিন্তু পরিস্থিতি তো আপনাকে মাথায় রাখতে হবে। তাইলে এই যে 40 লাখ টন আলু উদ্বৃত্ত আছে, যেটা পচেছে, সেইটা নিয়ে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে বা অন্যান্য দেশগুলিতে রপ্তানি করতে পারি কিনা, এবং রপ্তানি অবশ্যই করতে হবে কৃষককে বাঁচাতে হলে, কৃষি অর্থনীতি বাঁচাতে হলে, সেটা নিয়ে আপনারা আলোচনা করেন কিনা, আপনাদের পরিকল্পনা আছে কিনা, আমি সেটা সুস্পষ্টভাবে আপনার ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল। ধন্যবাদ আপনাকে। আপনি এখানে 5টা পয়েন্টের কথা বলেছেন, 5টাই আমি সুন্দর উত্তর দেবো, আমার একটু সময় বেশি দেন, ঠিক আছে? আমি শেষ থেকে শুরু করি। আপনি যে আলুর কথা বলেছেন না, যে আলু উৎপাদন হচ্ছে ধরেন অ্যারাউন্ড প্রায় 30% বেশি আলু উৎপাদিত হয়েছে, তাই না? আমাদের কিন্তু আপনি জানেন কিনা, সংসদের আলোচনাগুলো দেখেছেন কিনা, আমি নিজে কিন্তু সংসদে আলু নিয়ে কথা বলেছি। সে আলুটা কী জন্যে?
যে আলুর প্রোডাকশন যে বছর বেশি হয় আলুর দাম কমে যায়। আলু না শুধু, আলু, পেঁয়াজ, কফি, টমেটো, যত কিছু আছে বাংলাদেশে হয় কি, গত বছর দাম বেশি হয়েছে, এবছর প্রোডাকশন বেশি হবে। গত বছর দাম বেশি হয়েছে কেন? উৎপাদন কম। এই বছর দাম কম কেন? উৎপাদন বেশি হয়ে গেছে। এটা কিন্তু সরকারের দায়িত্ব। আমি বলছি তো, এই সলিউশনটা আমার কাছে আছে তো, এটা নিয়ে আমি সংসদে কথা বলেছি তো। আপনি যে বলছেন যে বলি কিনা, আমি গত সংসদে বলেছি, আপনি আমার আমি আপনার স্পেশাল সেশনের কথা বলেছি, আপনি সংসদে না, না, বলেছেন, না, আপনি আমি বলবেন, বলছি, এটা আপনার দায়িত্ব। আমি বলছি আমরা স্পেশাল সেশনও বলি, পাশাপাশি সংসদে আমি বলেছি এটাকে আমরা আইটি গাইডেড কন্ট্রোলে নিয়ে আসবো সামনে। আপনার 100 বিঘা জমি আছে, আপনি আলু করবেন, নো, ইম্পসিবল। আমাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আমার ডিমান্ড কত? আমার যদি 85 লক্ষ হয়ে থাকে, আমি 90 লক্ষ করতে পারি। আমি অবশ্যই 20% কমিয়ে এই 20% আমি নিয়ে যাব টমেটো, পটেটো, অনিয়ন, পেঁয়াজ, রসুন সহ অন্য সব দিকে ডাইভার্সিফিকেশন হয়ে যাবে। একটা কৃষক সে একটা মেসেজ জেনে যাবে যে তার প্রোডাকশনটুকু কি, তার ক্যাপাসিটি আছে। ওই টেকনোলজির দিকে চলে যাচ্ছে বিএনপি এখন। এই সরকার তখন ওই টেকনোলজি চলে যাচ্ছে। প্রত্যেকটা প্রোডাকশন কন্ট্রোল যদি না করা হয়, আমরা গত বছরই দেখলাম কি ফুলকপির জমিতে ওরা মারা গেছে কৃষক। কেন? বাজার নিয়ে যাওয়ার যে ভাড়াটা, বিক্রি করলে ভাড়াটা উঠবে না। তার মানে কি? ইমব্যালেন্স প্রোডাকশন। আমরা যা ইচ্ছা তা মন কষা করছি, কিন্তু তা নয়। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তার যে স্বপ্ন, সেই স্বপ্নের একটা অংশ যে কৃষি পণ্য উৎপাদন, বিতরণ এবং সংরক্ষণ, তিনটাকে আমাকে ভালো করতে হবে। তারপর আমার সেল করতে হবে। আপনাকে আরও একটা জিনিস বলি, আমি সময় কেন বেশি বুঝবেন আপনি। এই পণ্য বিক্রির সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। আপনি ঢাকায় বসে SMS দিবেন, মেসেজ দিবেন, এবং অর্ডার দিবেন, গ্রাম থেকে চলে আসবে, মধ্যস্বত্বভোগী থাকবে না। আপনি এখন দেখছেন হোন্ডা নিয়ে উবারে বসে থাকে না, হোন্ডা নিয়ে উবারে অর্ডার নেয় না যে কে কোথা থেকে কোথা যাবে। তা এই তেজগাঁতে যে ছেলেটা দাঁড়িয়ে আছে হোন্ডা নিয়ে, সে চিন্তা করে এখান থেকে নিয়ার বাই কাস্টমারটা কে আছে, তাকে নিয়ে আমি যাব এক দূরে, তাই না? তো এটা দূরে, ওই তখন ছেলেরা এলাকায় বসে থেকে ওই মোবাইলে খুঁজবে অর্ডার, মোবাইল নিয়ে আর খেলবে না, মোবাইল নিয়ে আর ইউটিউব দেখবে না, তখন দেখবে অর্ডার ক্যাচ করবে। সে শুধু বাস স্ট্যান্ডে যাবে, কাউন্টার দেবে, চলে আসবে ঢাকায়, একটা লজিস্টিক্স চেইনে চলে যাবে এন্ড ইউজার কাছে। মধ্যস্বত্বভোগী নাই। আপনি কিন্তু সঠিক মূল্যে অরিজিনাল প্রোডাক্টসটা 2 থেকে 3 ঘন্টার ভিতরে আপনার ঘরে পৌঁছে যাচ্ছে। এই নিয়ে আমরা অলরেডি রিসার্চ করেছি, সংসদে আমি তুলেছি, হাউসে কথা হয়েছে এবং প্রসেস চলছে। কৃষিমন্ত্রী কিন্তু আপনি রশিদ সাহেব কিন্তু বর্ণনা করেছেন, বলেছেন যে আমরা কন্ট্রোল সিস্টেমে নিয়ে আসতেছি। এখন আপনি মনে করেন এই যে আমি এখানে শুধু একটু যোগ করি, হ্যাঁ, মধ্যস্বত্বভোগী যারা, তারা কিন্তু রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী, ছত্রছায়া, আমি আপনাকে মিন করছি না, রাজনৈতিক প্রভাবশালী যারা, তাদের ছত্রছায়া কিন্তু তারা সব কিছু করে। আপনার কথা শুনে কিন্তু আমার অনেক ভালো লাগছে এবং দর্শক শ্রোতাও অনেক ভালো লাগবে। কিন্তু আপনারা কি তাদেরকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে সরে রাখতে পারবেন? আমি বলি মধ্যস্বত্বভোগীরা যে আপনি রাজনৈতিক প্রভাব বলেন, আমি এটা মানতে রাজি না। কেন জানেন? কিন্তু এটা কিন্তু বাস্তবতা। এটা মানতে রাজি না। আপনি না মানলে, না আমি মানি না। আপনি না মানলে না মানতে পারেন, এটা কিন্তু বাস্তবতা। না বাস্তবতা না। এটা হলো এক শ্রেণীর ব্যবসায়ী, মনে করেন কারণ বাজারের ব্যবসায়ী যারা কিনে নিয়ে এসে বিক্রি করে এখানে, এই কারণ বা ব্যবসায়ীর সিন্ডিকেট হয়ে যায়। যে আজকে আলু আমি 100 টাকা কিনবো না, 80 টাকা কিনবো, সবাই সিন্ডিকেট হয়ে যায়। তখন ওই যারা কিনে তারা টেলিফোন করে জানে রেট কত, 80, তার মানে তাকে কিনতে হবে, কস্টিং ট্রান্সফার করছো, তো সে রেটটা নামায় দেয়। আর আমার তো এটা থাকবেই না। আমি যখন অনলাইন ই-কমার্সকে চালু করব, ই-ক্যাবকে চালু করব, আমি যখন প্রোডাকশন থেকে এন্ড ইউজার কাছে নিয়ে যাব, মধ্যস্বত্ব শুধুমাত্র আমার ওই বেকার ছেলেটা, যে বেকারত্বের কথা বলছেন না, যে বেকারের জন্য মানুষ কিন্তু মাদকে দিয়ে যাচ্ছে, ওই ছেলেগুলি লক্ষ লক্ষ ছেলে তখন ব্যস্ত হয়ে যাবে অর্ডার ক্যাচ করার জন্য। আপনি ধরেন আমরা মন চাইলো আমি পেস্তা খাবেন, গাছে ঝুলে যে পেস্তা হয় কোথায় পাবেন? আপনি সার্চ দেন, কাস্টমার পেয়ে যাবেন, সে ওখান থেকে যে তৈরি করছে সে সাথে প্যাক করে পাঠিয়ে দেবে। রেট কোন ফ্যাক্টর না। আপনি ঢাকাতে যে সম্ভ্রান্ত পরিবারগুলো আছে, গুলশান, বনানী, সব বিভিন্ন জায়গায়, তারা কিন্তু রেট দেখে না, তারা দেখে জানেন কোয়ালিটি, আপনি অর্গানিক ফুড দিচ্ছেন কিনা, এই ধরনের যে প্রোডাক্টসগুলো আছে সাথে সাথে তারা এখান থেকে এনে পেয়ে যাবে। এবং এই যে মধ্যস্বত্বভোগী এখানে যারা আছে, এরা টাচই পাবে না, এরা বুঝতেই পারবে না। এরা এই সিস্টেম চালু করার জন্য কিন্তু উনি অলরেডি একটা স্বপ্ন নিচ্ছেন। তাতে করে কী হবে? আমরা বেকারত্ব মোচন হয়ে যাবে, এখানে মাদকাসক্ত কমে যাবে। আর আমি মাদক নিয়ে আর একটা কথা বলি, মাদক নিয়ে আমি যুদ্ধ করে আসছি এবং মাদকে আমরা গত 3 মাসে যা অ্যারেস্ট করেছি, সারা বাংলা তা অ্যারেস্ট করেনি, ধরে 6 মাসের জেল দেওয়া হচ্ছে। মাদক ব্যবসায়ীদেরকে ধরছি আমরা। এখন মাদক খাচ্ছে কারা? সেই প্রান্তিক ছেলেরা। এখন আমি যদি আরেকটা সম্পূরক প্রশ্ন, 6 মাসের জেল দিলেন, এটা কি সমাধান? সে বের হয়ে কি করবে? এটা সমাধান না, কিন্তু এটা সমাধান না, কিন্তু আমাকে ব্যবসায় বন্ধ করতে হবে, পাশাপাশি বর্ডার দিয়ে
যে ঢুকছে সেটাও বন্ধ করতে হবে, কারণ মাদকটা আসছে কোন থেকে, তার সোর্সটা কোথায়। আস্তে আস্তে আমাকে সেখানে যেদিকে যেতে হচ্ছে, সরকারকে সেদিকে যাচ্ছে, সেদিকে এবং যাচ্ছে। যে মাদক নিচ্ছে তার জন্য অল্টারনেটিভ আরো অনেক রকমের কালচারাল অ্যাক্টিভিটিস, তার কর্মসংস্থান, নানান কিছু, খেলাধুলা, নানান ধর্মীয় বিষয়। এই জন্য আমরা করছি কি, খেলাধুলা, বিভিন্ন এন্টারটেনমেন্ট, বিভিন্ন জিনিস আমরা আস্তে আস্তে কিন্তু প্রসারিত করছি। এবং পড়াশোনার ক্ষেত্রে, তার ভবিষ্যৎ চাকরির ক্ষেত্রে যদি আমরা এই অনলাইন বিজনেসটাকে চালু করতে পারি এই কমার্সের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে, তাহলে আপনি দেখতে পাবেন লক্ষ লক্ষ বিজনেসম্যান তৈরি হবে এবং তারা নিজেরা তখন যেটা বলে আমরা যে নিজের পায়ে দাঁড়াবে ব্যবসায়ী হিসাবে। তো সেই জিনিসটা আমরা বেকারত্ব মোচন হবে, মাদক থেকে সরে যাবে এবং এই যে আমাদের প্রোডাকশনটা, সেই প্রোডাকশনটা কন্ট্রোল হয়ে যাবে, আন্ডার কন্ট্রোল। আমি আপনাকে আরেকটা কথা বলি, আমি নিজে কোল্ড স্টোরেজ ব্যবসা করি, কোল্ড স্টোরেজ আমি তৈরি করি, আমার প্রাইম মিনিস্টার জানেন। এই মৌসুমে, আলোর মৌসুমে যেটা হয়, আমরা কোল্ড স্টোরেজ করে শেষ করতে পারি না, আমরা একটা বিপদে পড়ে যাই। সেই জন্যই আপনি মনে করেন প্রোডাকশন হলো 30 লক্ষ মেট্রিক টন এক্সট্রা, আপনি সেটাকে রাখবেন কোথায়? আমাদের একটা সিস্টেম এখন আছে, এয়ারব্লো সিস্টেম। এয়ারব্লো সিস্টেম তৈরি করা হয়েছে যাতে 3 মাস রাখা যাবে, ক্ষতি হবে না। এক নাম্বার 2, কোল্ড স্টোরেজ করে আপনি বিদ্যুৎ খরচ করবেন কেন? আপনি ব্যালেন্স প্রোডাকশন করতে পারেন, তাহলে বিদ্যুৎ খরচ করার দরকার নাই। আপনার কিন্তু বিদ্যুৎ ডিমান্ড কিন্তু কমে যাবে। 30 লক্ষ টন করতে গেলে আপনার যত মেগাওয়াট বিদ্যুৎ লাগবে সেটা আমার লাগবে না যদি আমি এই 30 লক্ষ এক্সেস প্রোডাকশন না করে আমি অন্য প্রোডাক্টটা তৈরি করি। বিদেশের মাটিতে আপনি দেখেন, আমেরিকা বলেন, অন্য সব রাষ্ট্র দেখেন, তারা গম বেশি উৎপাদন করে কিন্তু মার্কেটে ছাড়ে না, প্রয়োজনীয় মাছের খাওয়াই ফেলে, সমুদ্রে ফেলে দিয়ে। কেন? কৃষকের রেটটা তো না, সেই কালচারটা, হ্যাঁ, সেই চেইনটা আমাদের এখানে প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, ভায়াবল হবে কিনা? অবশ্যই সম্ভব, অবশ্যই, এটা 100% পসিবল। আমি আপনার চ্যালেঞ্জ বলতে পারি, আমি ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে গাইড করছি এটা, এবং আমার প্রধানমন্ত্রী যেভাবে গাইড করছেন, এই যে ব্যালেন্স পড়াশোনা না করলে জীবনও আপনার বাংলাদেশের কৃষি খাতে উন্নয়ন আনতে পারবেন না। এবং কৃষি খাতের যৌক্তিক, কিন্তু এই বাস্তবতা এটা কিন্তু করতেই হবে। হ্যাঁ, করতে হবে। এটা কিন্তু সেটা টাইম ফ্রেম কত মাস, কয় বছরের মধ্যে আপনি করতে পারবেন? এটা একটা সময় লাগবে। সফটওয়্যার ডিজাইন থেকে সব ইমপ্লিমেন্টেশন, ট্রেনিং করে করে আস্তে আস্তে একটা সফটওয়্যার ছেড়ে দেওয়া হলে তখন আপনার 1 সপ্তাহ লাগবে না, অটোমেটিক ক্যাশ হয়ে যাবে। তার আগে লজিস্টিক ডিপার্টমেন্টগুলো সাজানো, এই কাজগুলো চলছে। আমাদের মাননীয় কৃষিমন্ত্রী নিজেও বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এক্ষেত্রে এই ডেভেলপমেন্টটা আসতেছে। তো আমি আপনার এই 3টা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে একটা জিনিসে, ব্যালেন্স প্রোডাকশন কন্ট্রোলিং আন্ডার এ প্রপার গাইডেন্স, আন্ডার আইটি অ্যান্ড কৃষককে সেই কন্ট্রোলে নিয়ে আসা যে প্রোডাকশন আপনি করবেন অ্যাজ পার ডিমান্ড, তাহলে কৃষক কিন্তু মূল্য পাবে। নতুবা কৃষক উৎপাদন করে, সে আলু উৎপাদন করে সে বাড়ি নিয়ে যায় না, এবার 10 টাকা কেজি বিক্রি করছে এলাকায়, কিন্তু বস্তা নিয়ে যাচ্ছে না। আমি দেখলাম বাজারে পড়ে আছে, কেন? এই বস্তা নিয়ে গিয়ে আবার যে বাজারে আসবে সে ভাড়া উঠবে না, বস্তা বাজারে ফেলে রেখেছে। তার মানে কি, আপনাকে ডেফিনেটলি এটা করতে হবে। এই মান্যতার আমলে এই সিস্টেমে যাওয়া যাবে না, আমাকে ব্যালেন্স প্রোডাকশন কন্ট্রোল করতে হবে। ব্যালেন্স প্রোডাকশন করলে আমরা সব কিছুতে একটা সুন্দর মূল্য দিতে পারবো, কিছু তার মূল্য পাবে, সে উৎপাদন আগে বুঝতে পারবে। এইভাবে অনলাইন বিজনেসে দেখবেন একসময় এমন অবস্থা হবে, কৃষক বুঝবে যে আমি যা প্রোডাকশন করছি এই সব চলে যাবে, এই কাস্টমাররা নেবে। অলরেডি 2-1 বছর পরে দেখবেন যে এটা কনফার্ম হয়ে যাবে যে না, আমার পণ্য বিক্রি হবে, আমি আর ওই সাফারিংয়ে থাকবো না। পাশাপাশি আমি কোল্ড স্টোরেজে আমার এত লাগবে না, কোল্ড স্টোরেজে কমে যাবে, আমার বিদ্যুৎ ডিমান্ড কমে যাবে। সেই জন্য আমি বারবার বলি যে 1 রামপালকে আমি বন্ধ করে দেবো আন্ডার প্রপার গাইডেন্স, যদি আমরা এই এনার্জি সেভিং পলিসিতে যাই বিভিন্ন সেক্টরে। তো এই রামপাল দরকারই নেই আমার। এই জন্য আমি সেমিনার করেছি অনেক শেখ হাসিনার কালে, শুনে নাই, কারণ তাদের মেগা প্রকল্প দিয়ে মেগা চুরি করার উদ্দেশ্য। আমাদের তো সেটা না, আমরা চাই এদেশের মানুষের কাছে আমাদের যে স্বপ্ন আছে, আপনারা যেটা চাচ্ছেন, মানুষ যেটা চায় সেটা বাস্তবায়ন করার জন্য। আলুতে অনেক বেশি সময় যাচ্ছে, আমরা চাই যে জাতীয় বাজারে এআই দিয়ে যে বলছেন, এআই দিয়ে একটা নতুন টেকনোলজি এসেছে, এআই এর পাশাপাশি এআই দিয়ে তো অনেক কিছু হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক ধরনের রিউমারও ছড়ানো হচ্ছে এআই দিয়ে। কাজে আমরা দেখেছি কিছু কিছু জিনিস আছে যে এআই দিয়ে করার পরে এটা ধরা পড়ে। কাজে এআইয়ের বিরুদ্ধে আমরা নিজেরও সোচ্চার আছি। পাশাপাশি এআই কিছু কিছু জায়গায় এআই লাগে, কিছু কিছু এআইকে আমাকে প্রোটেকশন দিতেই হবে। এক কথায় বলতে গেলে, আপনি যদি ইনফরমেশন টেকনোলজিতে, ইনফরমেশনের ক্ষেত্রে, তথ্য প্রযুক্তিতে যদি আপনি আইনি কোনো সহায়তা না নেন, তাহলে জীবনে কোনো কিছু ঠিক করতে পারবেন না। দিনকে রাত, রাতকে দিন করে ফেলে এআই, মিথ্যা অপপ্রচার দিয়ে। কাজে আমাকে আইনি পদক্ষেপে থাকতে হবে এবং প্রয়োজন মতো আমাদের আইনকে একটু সংশোধন করে একটা সুস্থ দ্বারা সেই প্রচার প্রচারণা থাকার জন্য একটা সুন্দর একটা আইনি সিস্টেম আনলে তারপর আপনি এআইকে কন্ট্রোল করতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না। ওকে, আমার কাছে মনে হয় যে দুটো গুরুত্বপূর্ণ জায়গা আমরা সবসময় আলোচনার মধ্যে আনি না। এটা হচ্ছে, যেহেতু বাজেটের প্রসঙ্গ আসলো নানা সময়, যে শিক্ষা এবং স্বাস্থ্য। তো আপনার কি মনে হয় যে এই দুটো জায়গায় সরকার তার অ্যাপ্রোচটা কি মনে হচ্ছে?
দেখেন জনগণ যেটা চায় আমি সেটা বলি, যেহেতু স্বাস্থ্য তো একটা বড় ইস্যু এখন, সবচেয়ে বড়। আমের ইস্যু একটা বড় ইস্যু। সবচেয়ে বড় রাইট। দেশের সবচাইতে বড় হাসপাতালে যদি এই ধরনের ব্যাপার স্যাপার থাকে যে একটা রুগীকে বেড রিডেন করে ফেলতে হবে, তাকে শয্যাগত করে ফেলতে হবে, যেখানে সবচাইতে বড় আশা আমরা তার উপরে রাখছি, সেখানে শুভঙ্করের ফাঁকি থাকে, তাহলে এটা আর কত আপনি নিতে পারবেন? স্বাস্থ্য খাতে যা হচ্ছে এটা আর বিশ্বের কোন কোন দেশে এই ধরনের নজির আছে আমার জানা নাই। আর শিক্ষা খাতে যদি পর্যাপ্ত বরাদ্দ না থাকে তাহলে আমরা কিভাবে আগাবো? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষিত কেরানি তৈরি করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে আন্তর্জাতিক মানের গবেষণা কি করা হয়? গবেষণার জন্য অর্থ বরাদ্দ করা হয়? গবেষণার জন্য সহায়ক পরিবেশ তৈরি করা হয়? গবেষণার জন্য ছাত্রদেরকে, যারা স্কলার হবে, যারা দেশকে এগিয়ে নেবে, তাদেরকে উদ্বুদ্ধ করা হয়? আমরা তো সেটা দেখি না। কাজেই বাজেটের জন্য যে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে শিক্ষা খাত আর একটি হচ্ছে স্বাস্থ্য খাত। তো স্বাস্থ্য খাতে মানুষ এইটাই চাইবে সরকারের কাছে, সবসময় প্রত্যাশা করে। যার টাকা আছে উনি 3,000 টাকা ফি দিয়ে খুব ভালো একজন ডাক্তারকে দেখাবেন, আর প্রান্তিক পর্যায়ে যিনি আছেন 10 টাকা সরকারি হাসপাতালে ফি দিয়ে তিনি ডাক্তার দেখাতে পারেন না, এবং একজন ডাক্তার, তার কাছে রুগীর এত চাপ যে উনি সুপারম্যান হয়ে যান। 1 মিনিটে তাকে 20টা রুগী দেখতে হয়, 20টি রুগী দেখতে হয় তাকে। আপনি সরকারি হাসপাতালে গেলে দেখবেন, যেহেতু আপনি সংসদ সদস্য, চিকিৎসকদের, আমাদের বাংলাদেশের চিকিৎসকদের, তাদের মান নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু কথা হচ্ছে একজন চিকিৎসক যখন প্রান্তিক মানুষের কাছে, প্রান্তিক হাসপাতালগুলিতে, সরকারি হাসপাতালগুলিতে জনগণের চিকিৎসা দেন আউটডোর কার্যক্রমে, সেখানে আপনি দেখেন যে একজন চিকিৎসকের কাছে কয় হাজার মানুষের লাইন থাকে। এখান থেকেই আমাদের চিকিৎসা খাতের সবচেয়ে করুণ চিত্রটা ফুটে ওঠে। আর শিক্ষা খাত, উচ্চশিক্ষিত কেরানি আমরা তৈরি করছি কেন? আমাদের তরুণদেরকেই তো আমরা আমাদের জাতীয় সম্পদে পরিণত করতে পারি, তাদেরকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। আমরা পারি না আমাদেরই কর্মশক্তি বিদেশে রপ্তানি করতে? আমরা এটা খুব ভালোভাবেই পারি। আমাদের তথ্য প্রযুক্তি খাতে আমাদের তরুণদের যেই ধরনের উৎকর্ষ আমরা দেখি, তাদের যেই ধরনের উন্নতি আমরা দেখি, তাদের যে উদ্ভাবনী শক্তি আমরা দেখি, তার জাতীয় অভিভাবক যারা, তারা কি তাদেরকে ব্যাকিং দেয়? তাদেরকে কোনো সহযোগিতা দেয়? তাদেরকে তৃণমূল থেকে উঠে আনে না। আর কবে? অনেক হয়েছে। দেশ স্বাধীন হয়েছে 55 বছর হয়েছে, 5.5 দশক। আর কত? অনেক সরকার পরিবর্তন হয়েছে। শুধু সংসদে আমরা যা দেখি আমরা হতাশ। 55 বছরে আমরা যা দেখেছি আমরা হতাশ। কেন? সংসদে এই সমস্ত বিষয়ের কেন্দ্রবিন্দু হবে, সংসদে সার্বিকভাবে বিতর্ক হবে, নানান ধরনের বিষয় তুলে ধরা হবে, সাফল্য তুলে ধরা হবে, ব্যর্থতা তুলে ধরা হবে, কি করতে পারি, কি করা উচিত, সেইগুলি তুলে ধরা হবে। তখনই জাতীয় সংসদ সম্পর্কে জনগণের মনে একটা নতুন ইতিবাচক ধারা তৈরি হবে, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাদপীঠ হবে জাতীয় সংসদ সামগ্রিকভাবে। না, ঠিক আছে, কথাগুলো সত্য বলেছেন। এবং শিক্ষা এবং স্বাস্থ্য খাত নিয়ে যে আলোচনা করেছেন, আসলে স্বাস্থ্য খাতের যে দুরবস্থা, শিক্ষা খাতের যে দুরবস্থা, বিশেষ করে বাজেট যদি ভালো না হয় কখনো ভালো কিছু আশা করা যায় না। আমাদের দেশের বাজেটের একটা বড় অংশ চলে যাচ্ছে হচ্ছে রাজস্ব ব্যয়, বেতন ভাতা, ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু সফটওয়্যার, যেখানে ধরেন আপনি শিক্ষা যদি বলেন, শিক্ষকের প্রশিক্ষণ, গবেষণা উনি যেটা বললেন, বা স্বাস্থ্য খাতে আমরা দেখি যে অনেক জায়গায়, অনেক এলাকায় হয়তো হসপিটাল তৈরি হয়েছে, রুগী নেই, ইকুইপমেন্টস আনা হয়েছে, টেকনিশিয়ান নেই, নার্সেসের বড় অভাব। পৃথিবীর অন্য দেশের চিকিৎসকের চাইতে আসলে নার্সিংয়ের উপর অনেক বেশি জোর দেওয়া, এবং আমরা কিন্তু বাইরে এক্সপোর্টও করতে পারি। পিপুল চাহিদা, পৃথিবীর ইউরোপে চাহিদা, জাপানের চাহিদা, কিন্তু আমরা কিন্তু এইসব জায়গায় খুব মনোযোগ দিচ্ছি না। না, এটা সুন্দর কথা বলছেন। আমাদের প্রত্যেকের মধ্যে মাথায় হচ্ছে
মানে আপনারা তো মাত্র কয়েকদিন হলে আমার এলাকায় একটা হসপিটাল করতে হবে, আমার এলাকায় এই বিশ্ববিদ্যালয় করতে হবে, ওখানে আসলে ছাত্র আছে কিনা, শিক্ষক আছে কিনা, সেই বিষয়ে কোনো মনোযোগ নেই। যে প্লিজ আরেকটা জুলুর ভাই, আমি আপনার সাথে একটা যোগ করে দিই। সংসদ সদস্যের কাজ কি রাস্তাঘাট তৈরি করে দেওয়া? সংসদ সদস্যের কাজ রাস্তাঘাট তৈরি করে দেওয়া। আমি শিক্ষা স্বাস্থ্য থেকে একটু আবার দূরে সরে যাব, বাট এটা একটা অবশ্যই পয়েন্ট। আমি যে ধরেন প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একটা স্বাস্থ্য কেন্দ্র আছে। এই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নাই কোনো ডাক্তার, তালা মারা, কিন্তু সব বন্ধ হয়ে আছে। আপনি হিসাব করেন সারা বাংলাদেশের স্বাস্থ্যকেন্দ্র, এবং তারা ওখানে যে লোকগুলি বেতন নেই, আমরা হিসাব করেছি প্রায় 300 থেকে 400 কোটি টাকা প্রতি মাসে যাচ্ছে, তার কোনো কাজ নেই, কোনো কাজ নেই। তার মানে কি, মানে কাজ আছে তাকে পাওয়া যায় না, কিন্তু লোকজন যাচ্ছেই না সেখানে, কারণ সে তো সার্ভিস পাচ্ছে না, সে যাবে কি জন্য? বিগত সরকার আমরা যে জিনিসগুলো সেই টার্গেটই করুক, কিন্তু এটা সফলতা সেই পর্যায়ে যদি যাইতো, মানুষকে ইন্টারেস্টেড করা যে আমি ঢাকামুখী করব না, আমি গ্রামে বা ইউনিয়নে যে স্বাস্থ্যকেন্দ্রটা আছে সেখানে আমার লোকজন যাবে, সেখানে স্বাস্থ্যসেবা নেবে। কারণ একটা হাসপাতাল 50 বেডের একটা উপজেলায়, হয়তো 100 বা 200, কিন্তু হাজার হাজার লোক আছে, কয়টা সার্ভিস দেবে? একটা হাসপাতাল দিতে পারে না। সেই জন্য ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রটা কিন্তু হেল্প করতে পারে, কিন্তু স্বাস্থ্যকেন্দ্রটাকে সেভাবে সাজানো হয়নি। সেটা সাজানো না হওয়ার পর দেখা যাচ্ছে যে লোকগুলো আছে তারা কিন্তু ওই দলীয় কিছু লোকজন নিয়োগ দেওয়া হয়েছে, তারা কিন্তু সেই বেতন থেকে নিচ্ছে। এভাবে কিন্তু প্রচুর লোকের স্যালারি চলে যাচ্ছে স্বাস্থ্য খাত থেকে। তা আমি মনে করি যে আজকে যে বাজেটটা দেওয়া হয়েছে, যে বাজেটটা গত বছরগুলোতে ছিল, সেটা খুবই সামান্য ছিল, কারণ অর্থনৈতিক মন্দার মধ্যে এর চেয়ে বেশি কী করবে। এখন দল বা সরকার যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, সেখানে দেখছে যে আরেকটা বিষয়, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে বরাদ্দ তো একটা ইস্যু অবশ্যই আছে, এবং অনেক সময় দেখা যায় যে বরাদ্দ, বহু মিনিস্ট্রি আছে তাদের জন্য বরাদ্দকৃত অর্থ তারা ব্যয় করতে পারে না, টাকাটা শেষ পর্যন্ত ফেরত যায়। এটা স্বাস্থ্য খাতে ছিল, স্বাস্থ্য খাতে ছিল, গত সরকার স্বাস্থ্য খাতে টাকা ফেরত গিয়েছে। কিন্তু এইবার যেভাবে পরিকল্পনা করা হয়েছে বা আমরা যেভাবে চাচ্ছি আমাদের এলাকায়, আমি আমার এলাকার স্বাস্থ্য খাতের জন্য কথা বলেছি সংসদে, এবং প্রত্যেকে বলেছে, এবং আমরা চাচ্ছি যে এই স্বাস্থ্য কেন্দ্রগুলোকে নতুন আঙ্গিকে সাজানো, পাশাপাশি হাসপাতালগুলোকে নতুনভাবে সাজানো, বেডের সংখ্যা বাড়ানো, এবং আমাদেরকে কিন্তু সরাসরি চিঠি দিয়ে কিন্তু অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানাই দেওয়া হয়েছে প্রত্যেক এমপি এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে সবগুলোকে সচল করার ব্যবস্থা করা, এবং ভালো চলছে কিনা দেখা, জনগণের সেবা দেওয়ার জন্য। এটা আমি আগে কখনো দিই না, কিন্তু স্পেশালি কিন্তু হাসপাতালের জন্য চিঠি দেওয়া হয়েছে আমাদেরকে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে কিট আছে কিন্তু তার র মেটেরিয়াল নাই টেস্টিংয়ের জন্য। আমি গতকাল মিটিং করলাম হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে, এবং তারা বলছে যে স্যার বেশি না, লাখখানেক টাকার যদি লাগে, র মেটেরিয়াল লাগে, কেমিক্যাল লাগে, আমরা টেস্টটা করতে পারি। যেই জন্য দেখা যাচ্ছে আমি নিজেই বলতে বাধ্য হয়েছি যে তোমার 5-10 লাখ যা লাগে সেটা আমি ব্যবস্থা করবো, তোমরা এটা চালিয়ে যাও। এবং সামনে কয়েক কিছুদিনের মধ্যে মিটিং হচ্ছে, আমরা মাসে যা লাগে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবো, যেখান থেকে পারি অ্যারেঞ্জ করে দেবো, কিন্তু টেস্টিং চালিয়ে দিতে হবে। আপনি লক্ষ্য করবেন প্রত্যেকটা হাসপাতালের সামনে 4-5টা মাইক্রোরোগী অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকে সন্ধ্যার পরে, কারণ রোগীকে ট্রান্সফার করে ফেলে। কারণ কালচার হয়ে গেছে, ডাক্তাররাও সেখানে জড়িত, যে তারা সেবা দিতে পারে না, করবে কি? রুগী রেখে করবেটা কি? এই রোগী চলে যায়, বিভিন্ন হাসপাতালে চলে যাচ্ছে, ঢাকার মুখে হচ্ছে। মানে এই যে প্রিলিমিনারি সামান্য চিকিৎসা নামে একটা বড় হাসপাতাল, প্রাইমারি হেলথ কেয়ার, আপনি লক্ষ্য করেন একটা হাসপাতাল 60-70 বিঘা জমির উপর অবস্থিত, মাত্র 50টা রোগীর চিকিৎসা দেওয়ার জন্য তার এস্টাবলিশমেন্ট কস্ট কত, রোগী বা তার ডাক্তার কত, 50-60 জন ডাক্তার। এই কারণে বাংলাদেশে আসলে সবকিছুর একটা অডিট হওয়া উচিত, রাইট? অডিট হয়ে এবং তাতে একটা বড় বিনিয়োগ হলেও আমি মনে করি যে আসলে কোনটা প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয়, কোনটা, মানে এটা একদম জেনুইন অডিট হওয়া উচিত। আপনি দেখেন এখানে একটা হাসপাতাল হয়তো বা কত 8-10 কাঠার উপর একটা হাসপাতাল হচ্ছে, সেই হাসপাতালটা যেভাবে সার্ভিস দিয়ে বেশি টাকা নিয়ে, কম বেশি টাকা নিয়ে সে করছে, আর মফস্বল এলাকায় যে জমিগুলো 60-70-80 বিঘা জমির উপরে একটা হাসপাতাল, তার এস্টাবলিশ কত, তার সব হিসাব করলে তো এটা কখনো পোষায় না। তাহলে আমি যে করছি এই সেবাটা, এই টাকা দিয়ে, এই প্রবণতাও দেখা গেছে আগে একটা হসপিটাল আছে ধরেন, বা একটা স্কুল বা কলেজ আছে, হসপিটালে রোগী নেই, স্কুল কলেজে ছাত্রছাত্রী নাই, আরেকজন নেতা বা একজন এমপি হলেন নতুন, তিনি আবার মনে করলেন যে আমাকে এখানে একটা হসপিটাল করতে হবে, আমাকে একটা স্কুল বানা দিতে হবে, কিন্তু আসলে ওখানে ছাত্রও নেই, শিক্ষকও নেই, রোগীও নেই। রাইট, এই জিনিসগুলি আমরা ইতিমধ্যে রাইজ আপ করছি, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমি প্রফিটেবল বলছি না, আমার কত, আমার ইনভেস্টমেন্ট এত বেশি, সেই ইনভেস্টমেন্টে এই জমি যদি ব্যাংকেও রাখা হতো, যে ইন্টারেস্ট আসতো, সেটা দিয়ে তো আমি এর চেয়ে 500 রোগীর সেবা দিতে পারতাম, যে সেবাটা মিনিমাম সেবা। কিন্তু এখানে কিন্তু বড় ধরনের সেবা দিতে পারে না। এক্সরে মেশিন আছে, ফিল্ম নাই, বা মেশিন আছে চলে না, অপারেটর নাই, হয়
এই যে পর্যায়ে চলে আসছে, কারণ আমরা আসলে দোষ অন্যকে দিয়ে এমন বলবো না। এমন আমি বলবো যে হসপিটাল বা এমন জায়গায় পাওয়া যাবে যেখানে মেশিন বাইরে থেকে আনা হয়েছে, বছরের পর বছর সেই বক্সও খোলা হয়নি, কারণ বক্স খোলার লোক নাই, কিন্তু আনা হয়েছে। এই জন্য এই জিনিসগুলোকে বাণিজ্য। একটা সিস্টেমে নিয়ে আসতে হবে সবগুলোকে। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা হাসপাতালে আমরা যদি সেই সিস্টেম আনতে মানুষের সেবা পাই, তাইলে আমরা সফল হবো। আদারওয়াইজ অতীতের সে গ্লানি নিয়ে অতীতের মতো থাকলে আমাদের চলবে না। মানুষ চাচ্ছে আমাদেরকে আমরা বেটা কিছু দেওয়ার জন্য, সেটা ঘরে বাইরে সর্ব দিতে হবে। আজকে দেখা গেছে যে হাসপাতাল আমাকে দেখতে হচ্ছে, রাস্তাঘাটও দেখতে হবে, কেন রাস্তা পানির লেগে থাকে। এই জন্য শত শত লোক আসছে, কিন্তু কেন হচ্ছে? ওই যে রাইট পারসন নট বিহাইন্ড দ্য রাইট পোস্ট, কারণ সেই লোকটা তো কাজ করছে না, সে তো অলরেডি কি বলবো, গ্রামের বাসায় যে কথা ভোতা হয়ে গেছে, তারা ধার নাই, সে আর কাজ করছে না, তাকে খোঁচা দিতে হচ্ছে, তুমি এটা দেখো, তোমার একটা ড্রেনের জন্য একটা রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে, পানির জমে রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে। টোটাল একটা ইমব্যালেন্স সিস্টেম রেখে গেছে এই শেখ হাসিনা, যেটা কিনা আমরা তৈরি করতে ঠিক করতে সময় একটু লাগবে। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু নিয়ে নিয়ে কাজ করে তৃণমূল থেকে যদি সাজানো হয়, আমরা মনে হয় এবার পর আগামীতে এই প্রবলেমগুলো আর থাকবে না, কারণ আমরা সবাই সোচ্চার হয়ে গেছি, আমরা বুঝতে পেরেছি কোথায় কোন জায়গায় প্রবলেমগুলো আছে, সেগুলো সাজাতে হবে। এই হাসপাতালে এই যে হামের টিকা কেন বন্ধ করা হলো, টিকা কেন বন্ধ করে গেল শেখ হাসিনা? তারপর অন্তর্বর্তী সরকার দিতে পারেননি, হয়তো বা ওনাদের সেদিকে নজর দিতে পারেননি, কিন্তু আমরা কিন্তু টিকা কিন্তু 24 দিনের মাথায় কিন্তু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু 15 লক্ষ টিকা নিয়ে আসছেন। এর আগে কিন্তু উনি হাওলাত করে করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছেন, বেড ডিলার উনি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে উনি হাওলাত করে নিয়ে এসেছে, ধার নিয়ে এসে কিন্তু হাসপাতাল দিয়েছেন। কারণ আমরা যে সময়ের দায়িত্ব নিয়েছি, এরপর থেকে কিন্তু শুরু হয়ে গেল এই ক্রাইসিসগুলো। তো আমি মনে করি সরকারকে সাধুবাদ জানাই এই কারণে, কারণ 24 দিনের মাথায় ওনারা 15 লক্ষ টিকা নিয়ে এসে আস্তে আস্তে এই টিকা দেওয়া শুরু করলেন। তো আমি মনে করি যে আগামীতে আল্লাহর রহমতে এগুলো আসবে না, কারণ টিকা কন্টিনিউ দেওয়া হলে, সে ভ্যাকসিন পেয়ে গেলে তাদের ইমিউনেশন তৈরি হবে। ফাইনাল রাউন্ড মিস্টার শামীম হায়দার। মাননীয় সংসদ সদস্য একটা কথা বলেছেন যে মব ক্রাইসিস এখন আর নাই। অতি সম্প্রতি মিরপুরে হজরত শাহ আলী রহমতুল্লাহের মাজার শরীফে হামলা হয়েছে। হঠাৎ করে এই হামলা কেন? মব ক্রাইসিস আপনি তো বলেছেন যে বন্ধ হয়েছে। আমাদের বাংলাদেশের মানুষকে কিন্তু অলিয়া উলিয়াদের প্রতি দারুণভাবে অনুরক্ত, অনেক শ্রদ্ধাশীল, এবং অলিয়া উলিয়াদের মাধ্যমেই এই বাংলাদেশে ইসলাম এসেছে, মানবিক ইসলাম, সুফি। হ্যাঁ, যদি আমরা সুফি ধারা বলি, আসলে ইসলামের প্রকৃত ধারাটা অলিয়া উলিয়াদের মাধ্যমে এসেছে। এটা নিয়ে নতুন করে বলতে হয় না, কিন্তু স্মরণ করায় দিতে হচ্ছে যে হজরত শাহ আলী রহমতুল্লাহ মাজার শরীফে কেন হামলা হবে, আইন শৃঙ্খলা বাহিনী কেন সেখানে রীতিমতো যে তাদেরকে নিবৃত্ত করতে পারল না, আর রাজনৈতিকভাবেই কেন মোকাবিলা করা হচ্ছে না, মব ক্রাইসিস কোথায় বন্ধ হলো? যদি ওইখানে শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়ে থাকে, সেটা সরকারের তো নির্দিষ্ট শরিয়া বোর্ড থাকার কথা, ইসলামিক ফাউন্ডেশন আছে, নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, ওনারা দেখবেন সেখানে অভিযোগ করা যেতে পারে। অভিযোগ করলে যারা মাজার কর্তৃপক্ষ আছেন, পরিচালনা কমিটি আছেন, তাদের সাথে আলোচনা হবে, তাদেরকে বলা হবে যে এই জিনিসগুলি এখানে হচ্ছে, এটা শরীয়ত বিরোধী। আল্লাহর ওলিরা তো কাউকে বলেন নাই যে তোমরা আমার মাজারে এসে, তোমরা আমার সমাধি ক্ষেত্রে এসে যে আল্লাহর যেটা বিধান নাই, শরিয়ার যেটা বিধান নাই, আল্লাহ রাসূল যেটা করেন নাই, সেটা তোমরা করো। অলিয়া উলিয়ারা তো এটা কখনো বলেন নাই। অলিয়া উলিয়ারা যেখানেই তারা পদার্পণ করেছেন, সেখানে মানুষকে সভ্যতার আলোতে এনেছেন, মানুষের মধ্যে সাম্য তৈরি করেছেন। ধর্মীয় অনুশাসন হৃদয় থেকে যে মানতে হয়, পালন করতে হয়, সেটা তারা করেছেন। চাপ প্রয়োগ করে নয়, ভয়ভীতি দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, এবং নিজে তারা সেই আদর্শের প্রতিমূর্তি, তাদেরকে দেখে মানুষ সেটা শিখেছে। কাজেই আমরা এতটুকু বলবো, বাংলাদেশের যারা রাসূল প্রেমী মানুষ, আমাকে এইভাবেই বলতে হচ্ছে, যারা অলিয়া উলিয়াদের প্রতি অনুরক্ত, তারা কিন্তু দারুণভাবে আতঙ্কিত হয়েছে, এবং সেটা নিরসন করার দায়িত্ব কিন্তু আপনাদের। কাজে মব ক্রাইসিস আপনাদেরকে বন্ধ করতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হলে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রাখতে হবে। রাইট, আইনের শাসন বাস্তবায়ন করতে পারলেই মব ক্রাইসিস টোটালি অফ হয়ে যাবে, এবং এটা ক্রমান্বয়ে কমছে, আস্তে আস্তে কমছে, এবং আমরা এখন একটা পর্যায়ে মনে করতে পারি যে সেটা বন্ধ হওয়ার পথে, বন্ধ হচ্ছে বা হতেও হবে, কোনো ভুল নেই। মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আর কোনো মব নয়, আমরা আইনের শাসন বাস্তবায়ন করতে চাই। আপনি যে কথা বলছেন যে অলিয়া আউলিয়াদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, হ্যাঁ সত্য, আমরা অলিয়া আউলাদের বিপক্ষে না, কেউ না, কিন্তু প্রশ্ন হলো যে আপনি যেভাবে বলছেন অলিয়া আউলাদের
আউলিয়াদের যে কালচার নিয়ে যেই মাজারগুলো হয়েছে, মাজারগুলো কি সেই জায়গায় আছে এখন? আমি কিন্তু আপনাকে ওইটাই বলেছি, মাজারগুলো তো সেই জায়গায় নাই, সেই জায়গায় না থাকে মাজার কার্যক্রম সেই জায়গায় নাই। সরকারের কিন্তু দায়িত্ব হচ্ছে নজরদারি করা, আচ্ছা, সরকারের দায়িত্ব হচ্ছে এনশিওর করা। আমি আজকে সকালে আমার ওসিকে নিয়ে মিটিং করেছি। আমি গত 2 দিনে একটা নেই, রাত 12টা পর্যন্ত মিটিং করে, সকালে মিটিং করে যেটা পেলাম মাজার শরীফে, মাজারে যেভাবে প্রতিদিন গাঁজা বিক্রি হয়, কত কেজি গাঁজা বিক্রি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কারা বিক্রি করে, কারা ডিলার। একটা মাজারে 8-10টা 15টা পয়েন্টে কিন্তু মাইকের সাউন্ডে কিন্তু তারা গান বাজনা করে আর হুক্কাটা নিয়ে গাঁজা টানতেছে। এটা কি ওলিয়াদের নিয়ম নীতিতে আছে? নাই, নাই। তাহলে কোথায় চলে গেছে? উনি তো বলে দেন নাই। তারপর আমি সাহিত্য আছেন, উনি কি আমার বলে ডিসিশন, আমি আজকে ফাইনাল যে মাজার চলবে না, চলবে তখনই যখন নাকি একটু দোয়া উঠবে না, একটু গাঁজা চলবে না, তাহলে মাজার যদি চলে তো মাজার টোটাল বন্ধ। হ্যাঁ, আপনি বলছেন আমাদের দেখা দায়িত্ব, আমরা সেটা করছি। কারণ যে পর্যায়ে চলে গেছে, যে জায়গায় চলে গেছে মাদকের ডিলার যেভাবে আসছে, হোন্ডা নিয়ে এই যে রাতে 8টার পরে যেভাবে গ্রামে গ্রামে দৌড়ায়, বাড়ি বাড়ি যায়, সেখান থেকে ফিরে আসতে গেলে একটু সময় লাগবে। পাশাপাশি যারা আসক্ত তাদেরকেও সময় লাগবে। এই আসক্তগুলি বেশিরভাগ থাকে ওই জায়গাটার মধ্যে, ঘুরে ফিরে গিয়ে ওখানে তারা ঢুকে ওই মাজারে উসিলায় গিয়ে ওখানে তারা ওই জিনিসটা খায়, মাদক সেবন করে। এই বিষয়টা আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, বা এটাই করা উচিত। আপনারা জনগণকে আশ্বস্ত করেন, যারা ইসলামের উদারতা, সাম্য এবং সৌন্দর্যে, সততায় যারা উদ্বুদ্ধ, অনুরক্ত, সেই বাংলাদেশের জনগণকে আপনারা আশ্বস্ত করেন আপনাদের অবস্থান থেকে, যে এটা হচ্ছে না, এই হচ্ছে, আমরা দেখছি, চিন্তার কোনো কারণ নেই। উলিয়াদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। আমরা কিন্তু আপনাকে আমি এই ইলেকশনের আগে নয় শুধু, আমি আমার সারা জীবনে আমার দলও, আমরা কিন্তু কখনো এই রাসূল প্রেমিক যারা ওলিয়া যারা, তাদেরকে কিন্তু আমরা সবসময় মুকুটের মধ্যে রাখি। আমরা নিজের ভক্ত, আমি অনেক মাজারে যাই আমার এলাকায়, কিন্তু আমার বক্তব্য একটাই, যে যেই সুরত নমুনা দিয়ে এই জিনিসটা এসেছে দুনিয়াতে, এই বাংলাদেশে এসেছে ইসলাম প্রচারে, সে জায়গায় থাকতে হবে। এখানে নারী নাচানো যাবে না, গান করে নারী নাচাবে, এখানে মদ খাবে বা নেশা করবে কেন? এইখানে যারা বিক্রি করছে তারা কিন্তু সমাজেও বিক্রি করছে, সমাজের ছেলে বলে এখান থেকে আসক্ত হয়ে তারা ছড়াচ্ছে। তা এই জিনিসটা যাতে কেউ ভুল না বুঝে, আমি বক্তব্য, অনেক মাজার আছে এগুলো হয় না, অনেক মাজার আছে শুধু আল্লাহ ওলিয়ার জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে জায়গায় এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখেন, সেখানে 2 দিন পর পর একটা অঘটন ঘটবে। কারণ কেউ প্রাধান্য বিস্তারের জন্য যায়, কেউ ব্যবসার জন্য যায়, ধান্দা ফিকির অন্যরকম, আসল ধান্দা ফিকির তো নাই। কাজে সেই জন্য দেখা গেছে যে একটা ক্রাইসিস সৃষ্টি হয়, নিজেদের মধ্যে একটা গন্ডগোল। সেটা যাতে না হয় এটা জনগণ আপনাদের কাছে প্রত্যাশা করে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শামীম হায়দার এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনতে পাচ্ছেন। দর্শক, সরকারের মাত্র 3 মাস গেল, 3 মাস খুব বেশি সময় নয় এবং বলা যেতে পারে 5 বছরের হিসেবে খুবই সামান্য সময়। কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গায় দাঁড়িয়েছিল, এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে গত কয়েক বছর বাংলাদেশ গেছে, যেখানে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আর পেছনে হাঁটুক সেটা কেউ চায় না, আবার একেবারে হঠাৎ করে একটা বড় লম্ফন ঘটবে, আমূল সব কিছু বদলে যাবে, সেটাও সম্ভব না, আমরা সবাই বুঝি। কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে আমরা একটু একটু করে এগুচ্ছি, এই যে বাচ্চারা যেরকম হাঁটে সেটা দেখতে চাই এবং সেভাবেই উন্নতির যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে চাই। প্রধানমন্ত্রীর আচার আচরণ, তার কর্মতৎপরতা প্রশংসিত, সবাই সেগুলো বলছেন। কিন্তু তিনি একা সব বদলে ফেলবেন, তারা একাই সব কিছু হবে সেটা নয়। তিনি যা করছেন তার এক ধরনের প্রতিফলন আমরা যে 50-60 জন মন্ত্রী আছেন, উপদেষ্টা আছেন, তাদের মধ্যে দেখতে চাই এবং তারপরে সেটা দেখতে চাই আমরা 350 সংসদ সদস্যের মধ্যে। 350 যদি নাও বিবেচনায় নিই, অন্তত সরকারি দলের যে কজন সংসদ সদস্য আছেন তাদের মধ্যে সেটা আমরা দেখতে চাই। এবং এই কয়জন যদি নিজেরা বদলে যেতে পারেন, একেবারে শতভাগ না হলেও সিংহভাগ যদি নিজেরা বদলাতে পারেন, তাহলে বাংলাদেশ বদলাতে আসলে খুব বেশি সময় লাগবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।